আবার নতুন করে যুদ্ধ শুরু হয়ে গেল এবং ট্রাম্প খুব ডেসপারেটলি চেষ্টা করছেন যাতে হরমুজ প্রণালী খুলে দেয়া যায় এবং ইরানকে শায়েস্তা করা যায়, যেটার প্রত্যুত্তরে লন্ডনের সে লয়েডস কোম্পানি ব্যাংকস যারা এই তেলের ট্যাঙ্কারগুলো ইনশিওর করে, তারা বলে দিয়েছে যে কোনোভাবেই হরমুজ প্রণালীতে কোনো তেলের ট্যাঙ্কার তেলবাহী জাহাজ চলবে না, কেননা ইন্স্যুরেন্স কোম্পানি যুদ্ধের যে রিস্ক সেটা কভার করে না। সুতরাং ট্রাম্প যতই চেষ্টা করুক হরমুজ প্রণালী খুলে দিয়ে ব্যবসা বাণিজ্য চালাবে, সেটা সম্ভবপর হবে না। একটা নতুন দিক ডেভেলপমেন্ট হচ্ছে, আপনাদের একটু জানিয়ে দিই। ওমানের সঙ্গে যে ইরানের মোটামুটি একটা সমঝোতা হয়েছিল, এখনো ভাঙেনি। সেই সমঝোতা হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে যত তেলবাহী জাহাজ যাবে তার উপরে ইরান এবং ওমান টোল বসাবে, টোল বা সার্ভিস চার্জ যেটাই বলি, জাহাজ প্রতি $1 মিলিয়ন। এতে ওমানেরও লাভ, ইরানেরও লাভ। সেটা এখন কোন স্টেজে আছে আমরা জানি না, কেননা আজকে যে হেডিং দেখছেন 5টা আরব দেশে ইরানিয়ান মিসাইল হামলা হয়েছে। মানে এটা প্রচন্ড রকম একটা ব্যাপার, বিরাট ব্যাপার। মানে এই ব্যালিস্টিক মিসাইল, ইরানের যে ব্যালিস্টিক মিসাইল নিজেদের তৈরি জুলফিকার, এগুলো হিট করেছে আবার জর্ডান, কুয়েত, কাতারে নতুন করে হামলা হচ্ছে, কাতার, ইউএই এবং বাহরাইন। এবং সেখানে যে মার্কিন ঘাঁটিগুলো ছিল সেগুলো আবার ইরান যা অবশিষ্ট ছিল সেগুলো ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে ইউএইতে, ইউনাইটেড আরব এমিরেটসে যে স্যাটেলাইট স্পাইং সেন্টার ছিল, যেগুলো স্যাটেলাইটের মাধ্যমে ইরানের উপর গুপ্তচর বৃত্তি করত ইসরায়েলের সহায়তায়, ইউএইর সেই বেসটাও ইরান ভেঙে দিয়েছে, ধ্বংস করেছে। এক কথায় তারা হামলা করেছে জর্ডানের উপরে, জর্ডান, কুয়েত, কাতার, ইউএই এবং বাহরাইন। এবং শনিবারে যে ঘটনাটা ঘটলো, ইরান সাইপ্রাসের পতাকাবাহী একটা তেলের ট্যাঙ্কারের উপর হামলা করলো, কয়েকজন হতাহত হয়েছে, একজন সাইপ্রিয়াসের একজন সেইলার মিসিং, খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এর প্রত্যুত্তরে শনিবারের বিকালে, সন্ধ্যায়, রাত্রে এবং ইরানের উপরে তৃতীয়বারের মতো, এক সপ্তাহে তৃতীয়বারের মতো মিসাইল হামলা, বোমা হামলা করলো মার্কিন যুক্তরাষ্ট্র। এবং ইরান তার প্রত্যুত্তরে রবিবার হামলা করলো এই দেশগুলোর উপরে, জর্ডান, কাতার, কুয়েত, বাহরাইন, ইউএই। এখন এটা কোন দিকে যাচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা ওমানকে নিউট্রালাইজ করবে, এবং ওমানের উপরও ইরান হামলা করেছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। ওমান যদি ইরানের সহযোগিতা করার মতো একটা দেশ হয়, ওমানের উপরে ইরান কেন হামলা করলো? কেননা সেখানেও মার্কিন নৌবাহিনীর একটা ঘাঁটি আছে, সেটাও তারা অনেক অংশে, বহুল অংশে ক্ষতিগ্রস্ত করেছে। এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এখন ওমানে। ইরানের সঙ্গে ওমানের কি ডিল হবে? হতে পারে। মানে ইরানের সঙ্গে ওমানের সম্পর্ক নষ্ট হয়ে গেলে ওমান তার এলাকার যে, মানে হরমুজ প্রণালীতে যে পানি যাওয়া যে রাস্তাটা, এটা অর্ধেকটা ইরানের নিয়ন্ত্রণে, অর্ধেক ওমানের নিয়ন্ত্রণে, তাদের ওয়াটার্স, টেরিটোরিয়াল ওয়াটার্স। এখন ওমানকে যদি রাজি করে দেয় আমেরিকা যে তোমার এলাকা দিয়ে জাহাজ যাবে এবং তোমাকে দরকার মতো আমরা টোল দেব বা যাই দেব, ওমানের সঙ্গে একটা আমেরিকার ডিল হতে পারে কিনা আমরা জানি না।
এদিকে কাতার মোটামুটি ইরানের সঙ্গে সম্পর্ক ভালো করে ফেলেছিল। কাতার নিউট্রালিটি ডিক্লেয়ার করেছিল আনঅফিসিয়ালি, সৌদি আরব এবং কাতার। কাতারের উপরে আবার ইউএস বেস যেখানে আছে আল রেদুদ ইউএস বেস, এটা ওই মিডল ইস্টের সবচেয়ে বড় বেস হচ্ছে কাতারে, সেটার উপর তারা হামলা করেছে এবং কাতারের ইন্টারসেপ্টার ইরানিয়ান মিসাইল অনেকগুলো ধ্বংস করেছে বলে দাবি করেছে। কাতারের সঙ্গে এটা হওয়ার পরে আবার দেখা যাচ্ছে পাকিস্তান এবং ইরানের ডেলিগেটস এরা আবার কাতারে যাচ্ছে, দুতালি করছে। পাকিস্তান এবং ইরান মিলে আবার কাতারেও গেছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমানে যাচ্ছেন। নেগোসিয়েশন চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র একটার পর একটা হুমকি দিয়ে যাচ্ছে যে এখন প্রশ্ন হচ্ছে, আমরা এখনো জানি না কোন দিকে যাবে ঘটনা। প্রশ্ন হচ্ছে ওমানকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিউট্রালাইজ করে ফেলে, যদি কনভিন্স করতে পারে যে তোমাদের এলাকার যে প্রণালী হরমুজ প্রণালী যে পানি, সেখান দিয়ে তোমরা জাহাজ আনা নেওয়া করবে। ওটাই কিন্তু প্রবলেম হয়েছিল 2-3 দিন আগে যে হামলা হলো সৌদি এবং কাতারি না সৌদি এবং কুয়েতি এর উপরে, জাহাজের ট্যাঙ্কারের উপরে ইরান যে আক্রমণ করলো 3টার উপরে, সেটা কিন্তু ওই জাহাজগুলো যাচ্ছিল ওমানের তীর ঘেঁষে। ইরান বলছে না, যে জাহাজ ঢুকবে এবং বেরোবে ইরানের পাশ দিয়ে ওই গালফ অফ হরমুজে ঢুকবে এবং গালফ অফ হরমুজ থেকে বের হবে। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে ওমান সেটা ভায়োলেট করেছে ইরানের বিরুদ্ধে, কারণ এই যে সাইপ্রাসের যে জাহাজ শনিবারে ইরান হিট করলো অয়েল ট্যাঙ্কার, সেটা ওমানের তীর ঘেঁষে যাচ্ছিল গালফ অফ হরমুজ প্রণালীতে, স্টেট অফ হরমুজে। এখন আমরা এটা মনে করতে পারি ওমানের সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ যদি হয়ে যায়, সেটার সুযোগ গ্রহণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। তো ঘটনা খুব সিম্পল। ওমান কোন দিকে যায় সেটা কিন্তু একটা ডিটারমিনিং ফ্যাক্টর না। ওমান অতি ছোট্ট দেশ, মার্কিন ঘাঁটি রয়েছে সেখানেও। এখন তারা যদি আমেরিকার কথা মতো জাহাজ আসতে এবং যেতে দিতে রাজি হয়, তাহলে তো হরমুজ প্রণালী খুলে যাবে, তেল সরবরাহ বৃদ্ধি পাবে পৃথিবীর বাজারে। ঘটনাটা এত সোজা না। ইরান হুমকি দিয়ে দিয়েছে যে আমরা ওই যে 14 পয়েন্টের যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, ইরান বলেছিল যে আমরা নিউক্লিয়ার বোমা বানাবো না, আর পারমাণবিক বোমা বানানো আমাদের নীতির বিরুদ্ধে, আমরা বানাবো না, এবং আমরা এখানে জাহাজের উপর টোল বসিয়ে এই আপনার পুরো স্টেট অফ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব জয়েন্টলি ইরান এবং ওমান। এখন মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা বললাম যে ডোনাল্ডের ফার্স্ট টার্মে যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন পেন্স বলেছিলেন ট্রাম্পকে যে ফিনিশ দ্য জব, ইরান আক্রমণ করে ধ্বংস করে দাও এবং হরমুজ প্রণালী খুলে দাও, যেটা আমরা কালকে আলোচনা করেছি। কিন্তু লয়েড ইন্স্যুরেন্স বলছে যে আমরা হরমুজ প্রণালীতে যুদ্ধের যদি লেশ মাত্র থাকে, তাহলে আমরা ওখানে কোনো জাহাজের উপরে আমরা কোনো জাহাজ আসতে যেতে দেব না, আমরা ইন্স্যুরেন্স ক্যান্সেল করে দেব। এটা যে এক সবচেয়ে বড় থ্রেট, মানে ইরান আক্রমণ করে আরব দেশগুলোর উপরে ইউএস বেস গুলো ধ্বংস করে দেবে, আমেরিকা ইরানকে ধ্বংস করে দেবে, তার চাইতেও গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ইরানের হাতে যদি কিছু বোমা, কিছু ড্রোন, মিসাইল থাকে, তাহলে কিন্তু কোনো ইন্স্যুরেন্স কোম্পানি কোনো তেলবাহী জাহাজকে কভার করবে না। ওটাই হচ্ছে নাম্বার 1 সমস্যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরব বিশ্বের জন্য, যারা তেল এক্সপোর্ট করে। ইরাকের তেলও এখান দিয়ে যেতে হবে। ইরাক, কুয়েত, কাতার, ইউএই, বাহরাইন, ওমান, তার ওমান সিতে তার খুব একটা বেশি তেল নেই, ওমানের বাণিজ্য চলতে পারে। কিন্তু ওমানে যদি মার্কিন ঘাঁটি কার্যকর থাকে, তাহলে ওমানের সঙ্গেও ইরানের যুদ্ধ লেগে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আবার
ইরান হুমকি দিয়েছে যে যে 14 পয়েন্টে আমরা অ্যাগ্রি করেছিলাম, সিজ ফায়ার মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং যেটা আমেরিকার সঙ্গে হয়েছিল, আমেরিকা বলছে ওই এমওইউ এক্সিস্ট করে না, কোন সিজ ফায়ার এক্সিস্ট করে না, ইরানকে আমরা শায়েস্তা করব, ধ্বংস করে দেব। ইরানও হুমকি দিচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে অনেকে মনে করছেন পাড়ার বাস্তানরা, যে মাস্তান ডাকাত বদমাশগুলো বিভিন্ন পাড়ায় থাকে বাংলাদেশে, ভারতে, পাকিস্তান, সর্বত্র, তারা যে হুমকি দেয়, দেখে নেব, তোর বাড়িতে এবার যাব, সব মেরে শেষ করে দেব, কিন্তু দিনের শেষে কিছু করতে পারে না। ওই মাস্তান হুমকি দেওয়ার জন্যই সে যথেষ্ট তার শক্তি আছে, কিন্তু হুমকি কার্যকর করতে পারে না। এই অবস্থা হয়ে গেছে এখন যুক্তরাষ্ট্রে। এটা অনেকেই এটা বলছেন যে যুক্তরাষ্ট্র এখন পেপার টাইগার, হুমকি দিচ্ছে ইরানকে হামলা করেও কোনো ক্ষতি করতে পারছে না। এখন দুটো সিনারিওর কথা বলে আমি শেষ করছি আজকের কথা। এক নাম্বার হচ্ছে ওমান মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে চলে গেল এবং ইরানের সঙ্গে শত্রুতা বাড়িয়ে ফেল, নতুন ভাবে ইরানের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ হবে, সেটা হচ্ছে ওমান। ওমানকে কতদিন মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল প্রোটেকশন দেবে, সেটা একটা $1 বিলিয়ন কোয়েশ্চেন। কারণ সৌদি আরব অত শক্তিধর, সবচেয়ে বড়, সবচেয়ে ধনী দেশ ওখানে, তারাও পর্যন্ত আমেরিকার বেস ওখানে করতে দিচ্ছে না। ওমানে এখনো বেস আছে। সৌদি আরব যেখানে সাহস পাচ্ছে না, সেখানে ওমান, বাহরাইন এবং ইউএই তো নেমেই পড়েছে ইসরায়েলের পক্ষে, তাদের সঙ্গে দুতালি সম্পর্ক রয়েছে। এখন ইউএই এবং বাহরাইনের পথে যাবে ওমান, নাকি ওমান সৌদি আরবের মতো নিরপেক্ষতা অবলম্বন করবে? কিন্তু তার ঘাঁটির থেকে আক্রমণ হয়েছে, যে জন্য ইরান ওমানের উপরও হামলা করেছে, মার্কিন ঘাঁটিগুলোতে। এখন ওমানের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেলে কি আপনার হরমুজ প্রণালী খুলে যাবে? যাবে না। কেননা যেটা লয়েড ইন্স্যুরেন্স যেটা বলেছে, ওখানে যদি একটা জাহাজের উপর একটা ড্রোন হামলা হয়, একটা মাইন দিয়ে যদি একটা ট্যাঙ্কার ডুবানো হয়, তাহলে ওই জায়গায় আমরা রিস্ক নেব না। ইরানকে মানে ডিজার্ম তো করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র, যতই চেষ্টা করুক। ইরানের এত বড় আইজিআরসি, ইসলামিক আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, এদেরকে ধ্বংস করে দেবে এই ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের নেই, ইসরায়েলেরও নেই। ইরানে ঢুকতেও পারবে না, অত দুর্গম একটা দেশ। তো আমরা ধরে নিতে পারি ইরান তার সভরেন্টি রক্ষা করবে, তার অস্ত্র শস্ত্র রক্ষা করবে। ইতোমধ্যে স্যাটেলাইট রিপোর্ট আসছে, ইরানের যে নিউক্লিয়ার ইনস্টলেশন যেগুলো বোমা দিয়ে আমেরিকা ধ্বংস করেছিল, ইরান সেখানে তাদের পুনর্নির্মাণ করছে। ওখানে সিমেন্টের ট্রাক, ওটা বিভিন্ন ওই ইনস্টলেশন ডেভেলপমেন্ট করার যে কাজগুলো তারা চালাচ্ছে। এবং ইরান কে এখন বলছে, ইরান এখন ডেসপারেট, এখন তারা বলছে 14 দফা তারা মানে না, তারা নিউক্লিয়ার অপশনের দিকে যাবে। ইরান যদি নিউক্লিয়ার অপশনের দিকে যায়, অ্যানালিস্টরা বলছেন 2-3 মাসের ভেতরে ইরান হয়তো 90% ইউরেনিয়াম এনরিচ করে ফেলবে এবং তারপরের স্টেপ হবে তাদের পারমাণবিক বোমা নির্মাণ। সেটা ইসরায়েল এবং আমেরিকার জন্য একটা বিরাট দুঃসংবাদ, একটা মানে নাইটমেয়ার, দুঃস্বপ্নের মতো। তো ঘুরে ফিরে আমরা একই জায়গায় আসছি যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো ধ্বংস করলো, আবার মানে প্রচন্ড আক্রমণ করে ক্ষয়ক্ষতি করলো, জর্ডান থেকে শুরু করে এখন ওমান পর্যন্ত। ওমানে নেগোসিয়েশন চলছে ইরানের সঙ্গে, নেগোসিয়েশনের ফলাফল কি হয় আমরা জানি না। তবে নিশ্চিতভাবে যে দুটো কথা বলা যায়, একটা হচ্ছে ওমান যদিও তার পানি, তার এলাকা খুলে দেয় এই হরমুজ প্রণালীতে জাহাজ বের হওয়ার জন্য, ঢোকার জন্য, তাহলেও হরমুজ প্রণালীতে কোনো তেলবাহী জাহাজ ঢুকবেও না, বের হবেও না। ইন্স্যুরেন্স ছাড়া ওই 150 মিলিয়ন বা 200 মিলিয়ন ডলারের জাহাজ, তার সঙ্গে 150-200 মিলিয়ন ডলারের তেল কোনো ইন্স্যুরেন্স কোম্পানি কভার করবে না। এখন প্রায় $8 লক্ষ লাগে একটা জাহাজকে ইন্স্যুর করতে, ট্যাঙ্কারকে। তখন এই $300 মিলিয়ন
এই ক্ষয়ক্ষতি পূরণের জন্য কোন কোম্পানি $8 লক্ষ সেই ইন্স্যুরেন্স কভার করবে? ইন্স্যুরেন্স কোম্পানি যুদ্ধ ওয়ার রিস্ক কভার করে না, তারা প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্ঘটনা কভার করে। তো গতকাল আমি যেটা বলেছি ওই দিকে আমরা ফিরে যাচ্ছি। হরমুজ প্রণালীতে কোনো জাহাজ চলবে না, কোনো তেল সরবরাহ বাড়বে না। এখন ইরান আরেকটা হুমকি দিয়েছে, তারা হুতিদেরকে বলে বাবল মান্দাব বন্ধ করে দেবে, রেড সির ওই লোহিত সাগরের বন্দর বন্ধ করে দেবে। তাহলে সৌদি আরবেরও 12টা বাজবে, ইসরায়েলেরও 12টা বাজবে। কারণ ওই রেড সি দিয়েই কিন্তু ইসরায়েলের ভেতরে জাহাজ ঢোকে, আকাবাতে যায়, আর এদিক দিয়ে সৌদি আরবের বন্দরগুলো এখানে রেড সিতে তারা এক্সিস্ট করে। সুতরাং রেড সি যদি বন্ধ হয়ে যায়, এদিকে হরমুজ তো বন্ধ হয়ে আছে অলরেডি, IRGC অলরেডি আবার বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী, তাহলে সারা বিশ্বে তেলের একটা মহা সংকট হবে। হরমুজ বন্ধ হলে 20%, আর হরমুজের সঙ্গে যদি বাবল বন্ধ হয়ে যায়, সুয়েজ খালও বন্ধ হয়ে যাবে, তাহলে বিশ্বের যে বাণিজ্য, শুধু তেল না, পুরা বিশ্বের বাণিজ্যের উপরে একটা বিরাট হুমকি আসবে, দ্রব্যমূল্য বাড়বে, ইনফ্লেশন বাড়বে, একটা বিরাট রকমের ক্রাইসিস আসবে। এবং যে দেশগুলো তেল উৎপাদন করে না এবং যারা এই হরমুজ প্রণালী এবং সুয়েজ খালের উপর নির্ভরশীল, তাদের অনেক রকম অর্থনৈতিক দুর্যোগের ভিতরে পড়তে হবে। পৃথিবী একটা মন্দার দিকে চলে যাবে। এবং ইরান, যেটা লাস্ট বাট নট লিস্ট, ইরান ইতোমধ্যে পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে। ওমান ইরানের শত্রুতা এফোর্ড করতে পারবে না। ওমান হয়তো 5 বার চিন্তা করবে যে ইরানকে খেপালে, মানে ইরান যখন আবার ওমানের উপর আক্রমণ করবে, ধ্বংস করে দেবে, আমেরিকা এবং ইসরায়েল এসে ওমানকে রক্ষা করতে পারবে না। ওমান লোভের বশবর্তী হয়ে যদি এটা করে, খুব ভুল করবে। তবে মোদ্দা কথা হচ্ছে, তেলের সাপ্লাই বাড়ছে না, এবং রেড সি এবং প্রণালী, এই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল হবে না। শুধু তেল না, বিশ্বের বাণিজ্যের একটা বড় রকম ক্ষতি হয়ে যাবে। তবে চীন এবং ইরানের খুব বড় একটা ক্ষতি হবে না। ইরানের 80% তেল যায় চীনে, চীনের ট্যাঙ্কার ঢুকবে ইরানিয়ান পানি দিয়ে এবং তেল নিয়ে বের হয়ে আসবে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র চীনা ট্যাঙ্কারের উপর হামলা করার দুঃসাহস দেখাবে না। সেটা হলে পৃথিবী 3য় বিশ্বযুদ্ধের দিকে চলে যাবে। তো আমরা একটা খুবই আনকমফোর্টেবল সময়ের দিকে দিয়ে যাচ্ছি, খুবই দুর্যোগপূর্ণ অবস্থা দিয়ে আমরা যাচ্ছি। ফলাফল কি হয় আমরা এখনই বলতে পারছি না, আগামী মাসগুলোতে জানা যাবে যে কোথাকার পানি কোথায় গড়ালো। ওমান কি যুক্তরাষ্ট্রের কথা মতো মার্কিন ঘাঁটি ওখানে রিটেইন করতে দেবে এবং সেখান থেকে জাহাজ পারাপারের সুযোগ করে দেবে? জাহাজ পারাপারের সুযোগ করে দিলেও ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স ছাড়া কোনো জাহাজ চলতে পারবে না। সুতরাং ঘুরে ফিরে আমরা যেখানে আছি তার চেয়ে খারাপ জায়গায় যাব। কোনো অবস্থা তো উন্নতি হবেই না। কোনো প্রণালীও, ওই হরমুজ প্রণালীও খুলবে না, উপর দিয়ে বাবল মান্দাব, রেড সি হুতিরা বন্ধ করে দেবে। তো আমরা একটা বিপর্যয়ের মুখোমুখি। এটা একটা দুশ্চিন্তার খবর, ব্যাপার। এটা নিয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে, কিভাবে আমাদের মতো অনুন্নত দেশ এই বড় এই দুর্যোগকে মোকাবেলা করবে। আশা করি গুড সেন্স উইল প্রিভেইল, পৃথিবীতে শান্তি আসবে, তেলের সরবরাহ চলবে এবং বিশ্ব অর্থনীতি টিকে থাকবে। তবে যুদ্ধ যখন হয়, মহাযুদ্ধ যখন হয়, সারা বিশ্বে তার বিপর্যয়ের ছোঁয়া পড়ে। তো এখন আমরা ভবিষ্যৎ কিছু জানি না, ভবিষ্যৎ অনিশ্চিত। এটুকু বলে আজকের কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।